বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরিফুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের আজকের ব্যবস্থাপনা প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনার এই ক্রান্তিকালে আমরা অনেকদিন পর তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে কথা হয়। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করে আমরা আজকের ক্লাস শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায়ের আমরা উৎপাদন অধ্যায়ে আমরা আলোচনা করেছি। উৎপাদন অধ্যায়ে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। উৎপাদন কি, উৎপাদনের উপকরণগুলো, উৎপাদনের উপকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। উৎপাদনের স্থানগত, কালগত এবং সত্যগত উপযোগ সহ আরও বিভিন্ন বিষয়, উৎপাদন অপেক্ষকের প্রকারভেদ এবং অন্যান্য বিষয় আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সম উৎপাদন রেখা, আইসোকোয়ান কার্ভ কি। তারপর আমরা আলোচনা করব ঢাল কি, এমআরটিএস কি, চলক, ধ্রুবক এবং অর্থনৈতিক চলক কি। তারপর আমরা আলোচনা করব উৎপাদন অপেক্ষক, সম উৎপাদন রেখার মধ্যে পার্থক্য এবং সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য, ক্রমহ্রাসমানুপাতিক উৎপাদন বিধি। ইনশাআল্লাহ আমরা একে একে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তা আমরা এখন চলে যাই সম উৎপাদন রেখা কি এই বিষয়ে আমরা আলোচনায় যাই। সম উৎপাদন রেখা হচ্ছে আইসোকোয়ান কার্ভ। সম উৎপাদন রেখাকে ইংলিশে বলা হয় আইকিউ বলা হয়, সংক্ষেপে বলা হয় আইকিউ, আর হচ্ছে আইসোকোয়ান কার্ভ। আইসোকোয়ান কার্ভ, কারণ আমাদের ইংরেজি প্রত্যেকটা শব্দের মূল বিষয় আমাদের ইংরেজি জানতে হবে। ইংরেজি না জানলে আমরা বুঝব না। তাহলে সম উৎপাদন রেখা কে বলা হয় কি, আইসোকোয়ান কার্ভ, যাকে আমরা সংক্ষেপে প্রকাশ করব কি দিয়ে, আইকিউ দিয়ে। আইকিউ দিয়ে। শিক্ষার্থীবৃন্দ, আইকিউ আবার ইংরেজিতে তোমার ইন্টেলিজেন্ট কোশ্চেন হয়, কিন্তু আমরা এখানে অর্থনীতিতে আইকিউ মানে আমরা বুঝবো সম উৎপাদন রেখা। তাহলে এখন আমরা সম উৎপাদন রেখাকে আমরা একটু সংজ্ঞাটা যদি আমরা একটু খেয়াল করি, আমি একটু লিখতে চাই, লিখলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা ইতিপূর্বে আলোচনা করছি আমাদের অর্থনৈতিক যে উৎপাদনের উপকরণ আমাদের হলো কয়টা, চারটা: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। আমরা সবসময় মনে রাখবো ব্যষ্টিক অর্থনীতিতে আমরা উৎপাদন করলে আমরা ধরে নিব যে তার ভূমিও আছে, তার সংগঠনও আছে। শুধু মাঝখানে আমাদের এই দুইটা বিষয়ের আলোচনা বারবার আসছে, শ্রম এবং মূলধন, যেটাকে আমরা শ্রমকে এল এবং মূলধনকে আমরা কে, লেবার ক্যাপিটাল, আমরা কে দ্বারা আমরা কি করব, প্রকাশ করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় চলে যাই। আমাদের আইসোকোয়ান কার্ভটা কি? আইসোকোয়ান কার্ভ হচ্ছে কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটা সঞ্চার পথ। অর্থাৎ সম উৎপাদন রেখা হলো কতগুলো বিন্দুর সমন্বয়ে কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত সঞ্চার পথ। আমি আবার শুরু থেকে বলতেছি, সম উৎপাদন রেখা হলো এমন কতগুলো বিন্দু যে বিন্দুগুলোর সমন্বয়ে গঠিত কি হচ্ছে, সঞ্চার পথ বা রেখা, যার নির্দিষ্ট, যার উপরে রেখা, যার উপরে স্থিত, অর্থাৎ যার উপরে স্থিত প্রত্যেকটি বিন্দু, যার উপরে স্থিত প্রত্যেকটি বিন্দু উপকরণের এমন সব সংমিশ্রণ নির্দেশ করে
এমন সব সংমিশ্রণ নির্দেশ করে যেগুলো থেকে আমরা কি জানতে পারি কি পরিমাণ উৎপাদন হয়েছে, যেগুলো থেকে উৎপাদন সমপরিমাণ লাভ করে, অর্থাৎ উৎপাদন সমপরিমাণ হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও সম উৎপাদন রেখা বা আইসেপ 1 কার্ভের আমরা সংজ্ঞাটা একটু বলছি, তোমরা দেখো। সম উৎপাদন রেখা হলো এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত সঞ্চার পথ বা রেখা যার উপরে স্থিত প্রত্যেকটি বিন্দু উপকরণের এমন সব সংমিশ্রণ নির্দেশ করে যেগুলো উৎপাদনটা কি হয় সমানভাবে উৎপাদনটা হয়, যেগুলোর উৎপাদন কি হয় সমপরিমাণ হয়, মানে কি উৎপাদনটা আমার সমান। আমরা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আমরা আবারও একটু বলছি, তাহলে কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত সঞ্চার পথ যার উপরে কি হয় প্রত্যেকটি বিন্দু উপকরণের এমন সব সংমিশ্রণ নির্দেশ করে এবং যেগুলো থেকে আমাদের উৎপাদনটা কি হয় সমপরিমাণ। আমরা এখন তালিকার মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে প্রকাশ করব এই বিষয়টাকে। আমরা কি করব তালিকার মাধ্যমে বা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা তালিকা দেখা যাচ্ছে, আমাদের এখানে একটা কি দেখা যাচ্ছে তালিকা দেখা যাচ্ছে। আমরা দেখো শিক্ষার্থীবৃন্দু, আমরা চিত্র সমুৎপাদন রেখা, শ্রম হচ্ছে 1 একক, আমাদের মূলধন হলো 20 একক আর আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে 10 একক। আবার আমরা যদি এই তালিকাতে আমরা যদি দেখি, আমরা উৎপাদনের সংমিশ্রণ, প্রথমটা হচ্ছে আমাদের সংমিশ্রণ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের শ্রম সংমিশ্রণ, শ্রম মূলধন এবং আমাদের হচ্ছে মোট উৎপাদন বা উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদন বা উৎপাদন। আমাদের সবগুলো ইউনিট কিন্তু এককে। যেমন আমরা যদি দেখি, আমরা যদি প্রথম সংমিশ্রণে চিন্তা করি, আমরা 1 একক শ্রম এবং 20 একক মূলধন আমরা বিনিয়োগ করে আমরা কি করছি 10 একক উৎপাদন করতে পারছি। 1 একক শ্রম এবং এই সংমিশ্রণটা আমার কোথায় মিলিত হয়েছে এ বিন্দুতে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় সংমিশ্রণ আমরা চিন্তা করি, আমাদের বি সংমিশ্রণে আমরা এরপরে আমাদের আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদের 2 একক শ্রম এবং আমরা 10 একক মূলধন দিয়ে করে আমরা কি করছি 10 একক উৎপাদন আমরা করতে পারছি। বিপরীতে আমাদের সি সংমিশ্রণে আমরা কি করছি 3 একক শ্রম এবং 5 একক মূলধন নিয়োগ করে আমরা কি করতে পারছি 10 একক আমরা মোট উৎপাদন করতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূত্রের আমাদের তালিকা থেকে আমরা বুঝতে পারছি যে একই আমাদের দুইটা উপাদানের সংমিশ্রণ এবং বিভিন্ন সংমিশ্রণের সঞ্চার পথ আমরা কি করছি এগুলোকে কাজে লাগাচ্ছি। কাজে লাগানোর পরে আমার উৎপাদন হয়েছে এবং উৎপাদনের মানটা বা উৎপাদনের পরিমাণটা আমার কি হচ্ছে সম হয়েছে। এই জন্য এটাকে কি বলা হয় সম উৎপাদন রেখা। আর আমরা যখন এই তালিকাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন আমাদের এই এ বি এবং সি বিন্দুগুলো আমরা যোগ করলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে সম উৎপাদন রেখা। তাহলে আমরা চিত্রটা আমরা একটু দেখি শিক্ষার্থীবৃন্দ। আমরা ভূমি অক্ষে আমরা কি ধরছি শ্রম ধরছি, আমাদের নিচের ভূমি অক্ষে আমরা কি করছি শ্রম ধরছি এবং লম্ব অক্ষে আমরা কি করছি মূলধন ধরছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমরা খেয়াল করি আমাদের এই তালিকাকে আমরা কি করব চিত্রের মাধ্যমে প্রকাশ করব। প্রকাশ করলে তখন আমরা আইসিপ 1 কার্ভটা আমাদের বা সম উৎপাদন রেখাটা আমাদের বুঝতে অনেক সহজ হবে। এখন দেখা গেছে আমি ভূমি অক্ষে ধরলাম শ্রম এবং লম্ব অক্ষে ধরলাম মূলধন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার যখন এই দুটো উপাদান আমি কি করছি সংমিশ্রণ করছি কি এবং শ্রম এবং মূলধন, শ্রম এবং মূলধন সংমিশ্রণ করার পরে আমার মোট উৎপাদনের পরিমাণটা প্রত্যেকটা সংমিশ্রণে বা প্রত্যেকটা সঞ্চার পথে একই রকম হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 10 একক 10 একক 10 একক। এখন দেখো আমরা এটাকে মিলাবো। আমার যখন শ্রমের পরিমাণ 1 একক ছিল ভূমি অক্ষে তখন আমার মূলধনের পরিমাণ ছিল কত একক 20 একক। তারপরে আমার বি বিন্দুতে এটা আমার এ বিন্দুতে মিলিত হয়েছে। আমরা যখন কি করছি 1 একক শ্রম এবং 20 একক মূলধনকে যখন আমরা যোগ করছি, যোগ করার পরে
এই এই দুটার মিলিত স্থান কি বিন্দুতে মিলিত হয়েছে? এই বিন্দুতে মিলিত হয়েছে। তারপরে আমরা আবার দ্বিতীয় একক চিন্তা করি, দ্বিতীয় সংমিশ্রণ। আমার বি বিন্দুতে যখন মিলিত হবে, আমি 2 একক শ্রম যখন আমি নিয়োগ করছি উৎপাদনের জন্য তখন, এবং মূলধন 10 একক নিয়োগ করছি, এবং প্রত্যেকটাতে আমার উৎপাদনের মোট উৎপাদনের পরিমাণ কিন্তু 10 একক হয়েছে। তাহলে আমি 2 একক শ্রম এবং 10 একক মূলধন নিয়োগ করে আমি কি করতে পারছি? 10 একক উৎপাদন করতে পারছি। এবং এই দুইটার শ্রম এবং মূলধনের এই দুইটার মিলিত স্থান আমার কি হয়েছে? বি বিন্দুতে ছেদ করেছে। তারপরে আমি আবার তৃতীয় সংমিশ্রণ, আমি সি বিন্দুতে যাচ্ছি। আমার এখানে দেখা যাচ্ছে যে 3 একক শ্রম অর্থাৎ 3 একক লেবার, আর আমি কি করছি? 5 একক মূলধন নিয়োগ করে আমি কি করতে পারছি? 10 একক, মোট 10 একক উৎপাদন আমি করতে পারছি। এখন আমি যদি এ, বি এবং সি এই তিনটা বিন্দুকে আমরা কি করি? যোগ করি। তিনটা বিন্দুকে আমরা যোগ করলে আমাদের এই ধরনের একটা রেখা আমাদের আসবে, এই ধরনের একটা রেখা আসবে। এই রেখাটাই হচ্ছে আমাদের কি? আইসোকোয়ান কার্ভ বা আমাদের সমউৎপাদন রেখা। আমি আবারও একটু তোমাদের সাথে শেয়ার করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা শুরুতেই বলছি যে উৎপাদনের উপকরণ হলো 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা সবসময় উৎপাদন করার সময় চিন্তা করব, যখন উৎপাদনের সিদ্ধান্ত আমরা চিন্তা করব যে হ্যাঁ, এই নির্দিষ্ট ফার্ম বা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের তার ভূমি আছে এবং তার কি আছে? সংগঠনও আছে। তাহলে আমরা সবসময় উৎপাদনের মূল 2টা উপাদানকে আমরা বারবার কাউন্ট করবো। একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। তাহলে আমরা আগে বলছি কি যে সমউৎপাদন রেখা হলো কতগুলো বিন্দুর সঞ্চার পথ, কতগুলো বিন্দুর সঞ্চার পথ বা অর্থাৎ কতগুলো বিন্দু নিয়ে গঠিত, যার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদনের যে উপকরণগুলো আমি ব্যবহার করব। ব্যবহার করলে আমার প্রত্যেকটা বিন্দুর উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করছি, কিন্তু আমার মোট উৎপাদনটা কি করবে? সমান নির্দেশ করবে। এবং এই সমান নির্দেশনাকে আমি যখন এই বিন্দুগুলো যোগ করলে যে রেখার মাধ্যমে প্রকাশ করব, ওই রেখাটা হচ্ছে আমার আইকিউ অর্থাৎ আইসোকোয়ান কার্ভ বা সমউৎপাদন রেখা। তা আমরা তালিকাটা নিয়ে আবার একটু কথা বলি। আমরা প্রথমে তালিকাটা নিয়ে কথা বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টা সংমিশ্রণ, এ, বি এবং সি। আমরা এ বিন্দুতে শ্রম ব্যবহার করছি 1 একক, মূলধন ব্যবহার করছি 20 একক, এবং আমাদের উৎপাদনের যে মোট উৎপাদন এককে, সেটা আমার মোট উৎপাদন হয়েছে 10 একক। আবার আমরা বি বিন্দু চিন্তা করি। বি বিন্দুতে তালিকার সাথে মিলাই আমরা চিন্তা করি। বি বিন্দুতে আমি কি করছি? 2 একক শ্রম ধরেছি এবং আমি মূলধন বিনিয়োগ করেছি 10 একক, কিন্তু আমার উৎপাদন হয়েছে 10 একক। আবার সি বিন্দুতে আমি কি করেছি? 3 একক শ্রম নিয়োগ করেছি, 5 একক মূলধন নিয়োগ করেছি, কিন্তু আমার উৎপাদন হয়েছে 10 একক। তাহলে আমি তালিকা এবং চিত্রে আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। তালিকা এবং চিত্রে আমি ভূমি অক্ষে শ্রম ধরলাম, লম্ব অক্ষে আমি কি ধরলাম? মূলধন ধরলাম। এবং শ্রম এবং মূলধন এই 2টা উপাদানের সংমিশ্রণ বা 2টো উপাদানের সমন্বয়ে আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা সংমিশ্রণের উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদনের পরিমাণ একই রকম হচ্ছে, 10 একক 10 একক 10 একক। তাহলে আমি ভূমি অক্ষে দেখতে পাচ্ছি 1 একক যখন আমার শ্রম ছিল এবং আমি উৎপাদনের জন্য যখন 20 একক মূলধন নিয়োগ করলাম, তখন আমার উৎপাদনের পরিমাণ হলো 10 একক, যেটা আমার এই বিন্দুতে মিলিত হয়েছে বা এই বিন্দুতে স্পর্শ করেছে বা এই বিন্দুতে আমার ছেদ করেছে। আবার আমরা তখন দুটাকে যোগ করেছি। আবার আমরা দেখতে পাচ্ছি 2 একক শ্রম এবং 10 একক মূলধন আমরা উৎপাদনে নিয়োগ করে আমরা কি করতে পারছি? আমরা 10 একক মোট উৎপাদন 10 একক আমরা উৎপাদন করতে পেরেছি, যেটা আমরা যোগ করার পরে চিত্রে আমাদের বি বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে। এবং পরবর্তীতে আমরা আবার দেখতে পাচ্ছি আমার ভূমি অক্ষে আমি 3 একক শ্রম উৎপাদনে নিয়োগ করে এবং 5 একক মূলধন নিয়োগ করে আমি কি করতে পারছি? 10 একক উৎপাদন করতে পারছি, যেটা আমার সি বিন্দুতে আমার কি হয়েছে? মিলিত হয়েছে। এখন আমরা এ, বি এবং সি বিন্দুগুলো যখন আমরা যোগ করব, যোগ করার পরে আমার এই যে রেখাটা আসবে, এই রেখাটা হচ্ছে আমার আইকিউ রেখা। এটাকে আমরা কি বলবো? আইকিউ আইসোকোয়ান রেখা। এবং আমার প্রত্যেকটা উৎপাদন পরিমাণ 10 ইউনিট, প্রত্যেকটা উৎপাদনের পরিমাণ 10 ইউনিট। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা সমউৎপাদন রেখা আমাদের শেষ। আমরা অন্য বিষয়ে আমরা চলে যাব।
আমরা এখন আমরা আলোচনা করব সম উৎপাদন রেখা এবং উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য কি, আমাদের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা আলোচনা করেছি। উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা আলোচনা করেছি। প্রোডাকশন ফাংশন নিয়ে আমরা আবারও বলি, আমরা গত ক্লাসে আমরা দেখতে পেয়েছি যে কিউকার ফাংশন এন, এল, কে, ও এবং টিও এরকম আমরা দেখতে পাচ্ছি সমীকরণ। আমরা গত ক্লাসে উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা এই ধরনের সমীকরণ আমাদের মুখস্থ আছে কিনা বা আমাদের মনে আছে কিনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন করার জন্য উৎপাদনের উপকরণগুলোর সাথে যখন কি হয়, প্রযুক্তিগত জ্ঞানের সম্পর্ক তৈরি করা হয়। কিসের জ্ঞান? উৎপাদন, এক নম্বর হচ্ছে উৎপাদনের উপকরণ ও প্রযুক্তিগত জ্ঞান। উৎপাদনের উপকরণ ও প্রযুক্তিগত জ্ঞানের যখন সম্পর্ক তৈরি করা, এই সম্পর্কের সাথে গাণিতিক একটা নির্ভরশীলতার সম্পর্ক তৈরি করে। গাণিতিক বা জ্যামিতিক যেটা আমরা বলি, গাণিতিক অথবা আমরা জ্যামিতিক যেটা আমরা বলি, একটা নির্ভরশীলতার সম্পর্ক তৈরি হয়। এই নির্ভরশীলতার সম্পর্ক কিসের সাথে? উৎপাদনের উপকরণ কে আমরা যখন প্রযুক্তিগতভাবে কাজে লাগাবো, প্রযুক্তিগত জ্ঞানের সাথে আমরা যখন কাজে লাগালে আমার এই উপকরণগুলোর সাথে একটা কি হয়, জ্যামিতিক অথবা গাণিতিক নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পায়। কিসের সাথে? উৎপাদন উপকরণের সাথে। এই নির্ভরশীলতার সম্পর্কটাকেই বলা হয় উৎপাদন অপেক্ষক। এই নির্ভরশীলতার সম্পর্কটাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। বিপরীতে আমরা আবার বলতে পারি সম উৎপাদন রেখাটা কি। আমাদের সম উৎপাদন রেখা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি যে সম উৎপাদন রেখা হলে এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি সঞ্চার পথ, যে রেখা কি করে, যার উপরস্থ প্রত্যেকটা বিন্দুতে এই উৎপাদনের উপকরণগুলো বিভিন্ন যে সংমিশ্রণ আছে সংমিশ্রণগুলো নির্দেশ করে, এবং এই সংমিশ্রণগুলোকে আমরা যখন যোগ করলে দেখা যাবে যে প্রত্যেকটা সংমিশ্রণে বিন্দুতে একই পরিমাণ উৎপাদন হয়, একই পরিমাণ উৎপাদন লাভ করে। এবং এই বিন্দুগুলোকে, এই সঞ্চার পথের এই সংমিশ্রণ বিন্দুগুলোকে আমরা যখন যোগ করলে আমরা তখন দেখব যে রেখা পাওয়া যায়, সে রেখা হচ্ছে কি সম উৎপাদন রেখা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে উৎপাদন অপেক্ষক কি এবং আমাদের সম উৎপাদন রেখাটা কি। এরপরে আরো কিছু পার্থক্য আমাদের আছে। যেমন আমরা যদি চিন্তা করি উৎপাদন অপেক্ষকে, যখন আমরা চিন্তা করি, আমরা যখন উপাদান নিয়োগ করি এবং উপাদান প্রাপ্তির মধ্যকার আমরা সম্পর্কের কথা চিন্তা করি, কিন্তু এই সম্পর্কটা হয় কিসের? গাণিতিক সম্পর্ক। এই সম্পর্কটা হচ্ছে গাণিতিক। আর সম উৎপাদন রেখা প্রত্যেকটা বিন্দুর যে সঞ্চার পথ এবং উৎপাদনের পরিমাণে নির্দেশ করে, এই সম্পর্কটা হচ্ছে জ্যামিতিক। তাহলে আমরা আরো সংক্ষেপে বলতে পারি যে উৎপাদন অপেক্ষকের সাথে নির্ভরশীলতা প্রযুক্তিগত জ্ঞান বা উৎপাদন অন্যান্য উপকরণের নির্ভরশীলতার সম্পর্কটা হচ্ছে গাণিতিক। আর সম উৎপাদন রেখার যে প্রকাশ, যে উৎপাদন উপকরণের নিয়োগ এবং উৎপাদন প্রাপ্তির যে মধ্যকার যে সম্পর্ক, ওই সম্পর্কটা হচ্ছে কি জ্যামিতিক। তাহলে আমি আবারও বলছি শিক্ষার্থীবৃন্দ, আমাদের সম উৎপাদন রেখা এবং উৎপাদন অপেক্ষকের মধ্যে আমরা প্রথমে সংজ্ঞাগুলো দিব, যদি আমাদের পরীক্ষায় আসে বা না আসলে আমরা জানার জন্য। অর্থাৎ আমার উৎপাদন অপেক্ষকের যে সম্পর্ক, উপাদান নিয়োগ এবং উপাদানের সাথে প্রযুক্তি জ্ঞানের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে আমার গাণিতিক। আর সম উৎপাদন রেখা, উপাদান নিয়োগ এবং উৎপাদন প্রাপ্তির মধ্যকার সম্পর্কটা হচ্ছে জ্যামিতিক। উৎপাদন অপেক্ষক হচ্ছে গাণিতিক প্রকাশ, আর সম উৎপাদন রেখা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। তারপরে আমরা চিন্তা করব প্রকারভেদ নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে উৎপাদন অপেক্ষক নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি। উৎপাদন অপেক্ষক হচ্ছে দুই প্রকার। উৎপাদন অপেক্ষক দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্বল্পকালীন, আর একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং আরেকটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন
অপেক্ষক। আমরা গত ক্লাসে আলোচনা করছি যে স্বল্পকালীনে যদি আমরা দুইটা উৎপাদনের উপকরণ ধরি, একটার পরিবর্তন হবে আর একটার পরিবর্তন হবে না। আর আমার দীর্ঘকালীনে দুইটা উপাদানই আমার কি হবে, পরিবর্তন হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে উৎপাদন অপেক্ষককে যেখানে দুই ভাগে ভাগ করা যায়, সমুৎপাদন রেখাকে কোনো ভাগেই ভাগ করা যায় না। সমুৎপাদন রেখার কোনো ভাগ নাই। তাহলে আমি কি বলছিলাম শিক্ষার্থী, সমুৎপাদন রেখাকে কোনো প্রকার করা যায় না। সমুৎপাদন রেখা একই রকম, সমুৎপাদন রেখার কোনো ভাগ নাই। এরপরে আমরা আরো বলতে পারি সমুৎপাদন রেখা উৎপাদন অপেক্ষকের ভিত্তির উপর অঙ্কন করা যায়। সমুৎপাদন রেখাটা উৎপাদন অপেক্ষককে ভিত্তি করে অঙ্কন করা যায়, কিন্তু সমুৎপাদন রেখার উপর ভিত্তি করে কিন্তু উৎপাদন অপেক্ষক কখনো অঙ্কন করা বা উৎপাদন অপেক্ষক পাওয়া, কোনো চিত্র পাওয়া যায় না। আবারও বলছি, সমুৎপাদন রেখার উপর ভিত্তি করে উৎপাদন অপেক্ষকের কিন্তু কি করা যায়, সমুৎপাদন রেখা উৎপাদন অপেক্ষকের উপর ভিত্তি করে অঙ্কন করা যায়, কিন্তু সমুৎপাদন রেখার উপর ভিত্তি করে উৎপাদন অপেক্ষকের চিত্র কখনো পাওয়া যায় না। উৎপাদন অপেক্ষককে জটিল গাণিতিক চিত্রের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হয় বলে উৎপাদন অপেক্ষকটা আমাদের বুঝতে অর্থনীতিতে একটু আমাদের সমস্যা, এটা সহজবোধ্য নয়। কিন্তু আমরা খুব সহজেই জ্যামিতিক প্রকাশে সমুৎপাদন রেখাটা আমরা খুব সহজে বুঝতে পারি, উৎপাদনের পরিমাণটা, এবং এটা খুব সহজবোধ্য। সর্বশেষ যে পার্থক্য, আমাদের উৎপাদন অপেক্ষক থেকে উৎপাদনের পরিমাণ জানা যায় না। এই উৎপাদন অপেক্ষক থেকে উৎপাদন উৎপাদনের পরিমাণ জানা যায় না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাউন্ড বা অন্য কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন কারণে এমনি আমরা আসলে হয়তো আমরা শতভাগ নিতে পারছি না, তবে আমাদের আন্তরিকতার কোনো সমস্যা নেই। যারা আমাদের প্রিয় শিক্ষার্থী, যারা এইমাত্র ফেসবুক অন করেছো, তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। যারা আমরা ইনশাআল্লাহ এখনও সুস্থভাবে আছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ পার্থক্য হচ্ছে উৎপাদন অপেক্ষক থেকে উৎপাদনের পরিমাণ জানা যায় না। উৎপাদন অপেক্ষক থেকে উৎপাদনের পরিমাণ জানা, কিন্তু মজার বিষয় হচ্ছে সমউৎপাদন রেখা থেকে আমরা কিন্তু উৎপাদনের পরিমাণ জানতে পারি। এটা একটা আমাদের সুন্দর শেষ পয়েন্ট। উৎপাদন অপেক্ষক থেকে কিন্তু উৎপাদনের পরিমাণ জানা যায় না, আর সমউৎপাদন রেখা থেকে সমউৎপাদন রেখা থেকে কিন্তু আমরা কি জানি, উৎপাদনের পরিমাণ আমরা জানি। উৎপাদনের পরিমাণ জানা যায়। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম সমউৎপাদন রেখা কি, উৎপাদন অপেক্ষক কি, সমউৎপাদন রেখা এবং উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ছোট ছোট সংজ্ঞা আমরা আলোচনা করব, যে বিষয়গুলো আসলে আমাদের অতীব জরুরি এবং যে বিষয়গুলো আমাদের জানা খুবই আমাদের প্রয়োজন। প্রথম যে বিষয়টা আমি একটু বলবো সেটা হচ্ছে আমাদের ঢাল কি। ঢাল কি, এটার ইংরেজি হচ্ছে স্লোপ অফ এ কার্ভ। শিক্ষার্থীবৃন্দ, আমরা বারবার ঢাল 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 আমরা পড়ি। আমাদের সকল শিক্ষার্থীরই তো অর্থনীতি অনেকেই আমরা একটু কম বুঝি বা অনেকে আমাদের ইন্টার লেভেলে ছিল না, তা সেজন্য আমি একটু চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ারিং করার জন্য। তোমরা একটু নিজেরাও বাসায় চেষ্টা করবা বা ক্লাসটা আমাদের বারবারে দেখতে পাবা, ক্লাসটা তোমরা অনলাইনে বারবার দেখতে পাবা। ঢালটা নিয়ে আমি একটু কথা বলি। কোনো অপেক্ষকের দুটি চলকের মধ্যে আমরা আগেই বলি, কোনো অপেক্ষকের দুটি সম্পর্কিত চলকের মধ্যে, যেমন আমরা কিছুক্ষণ আগে উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করেছি। কোনো অপেক্ষকের দুটি চলকের মধ্যে স্বাধীন চলকের, চলক হচ্ছে দুই রকম, একটা হলো স্বাধীন চলক, একটা হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক সে অন্য বিষয়ের উপরে কিন্তু কি করে না, নির্ভর করে না। অধীন চলক যে অন্য বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে অধীন চলক। যেমন আমরা একটা উদাহরণে আমরা চলে যাই, আমরা যদি ডি এবং পি এর কথা চিন্তা করি,
ডি এবং পি, ডিমান্ড এবং প্রাইসের কথা যদি চিন্তা করি, আমরা একটা উদাহরণ দিতে পারি যে সবসময় আমাদের এই যে চাহিদা বৃদ্ধিতে বলা হচ্ছে দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। তাহলে আমাদের দেখো এখানে ডি এবং পির মধ্যে আমার ডিটা হলো স্বাধীন চলক আর পিটা হচ্ছে অধীন চলক, কারণ দামের উপর আমার ডিমান্ড বাড়ে এবং কমে। তাহলে এখানে আমার ডি হচ্ছে স্বাধীন চলক, পি হচ্ছে আমার অধীন চলক। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দুটি অপেক্ষকের সম্পর্কিত চলকের মধ্যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে অনুপাত, স্বাধীন চলকের যে পরিবর্তন হয়, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে অনুপাত তৈরি হয়, অর্থাৎ তাকে তখন কি বলে, ঢাল বলে। অর্থাৎ ঢাল হলো অপেক্ষকের দুটি চলকের পরিবর্তন অনুপাত। তোমরা একটু লিখতে পারো বা একটু মনে রাখতে পারো, ঢাল হলো দুটি চলকের পরিবর্তনের অনুপাত। তাহলে হোয়াট ইজ স্লোপ? ঢাল হলো বা স্লোপ হলো দুটি চলকের পরিবর্তনের অনুপাত। ঢাল বা স্লোপ হলো দুটি চলকের পরিবর্তনের অনুপাত। তারপরে আমরা আরো একটু বিশদ আলোচনা করি যে চলক নিয়ে আমাদের অনেক শিক্ষার্থীর প্রশ্ন থাকতে পারে, স্যার বারবার চলক বলতেছেন, চলকটা সহজ কথা হচ্ছে চলকের কথা যদি চিন্তা করি, চলক হচ্ছে আমরা যদি গাণিতিক শাস্ত্রে এটা কোনো সংখ্যা বা কোনো বিষয় যাকে আমরা কি করি গাণিতিকভাবে প্রকাশ করি। আবার যদি আমরা চলকের কথা আমরা বলি, তাহলে কোনো কিছু যদি আমরা ধরি যার মান কি হয়, পরিবর্তিত হয়, অর্থাৎ যেই বিষয়টার মানটা কি হয়, পরিবর্তন হয়, তাকে কি বলে, চলক বলে। গণিত শাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান পরিবর্তিত হয়, গণিত শাস্ত্রে যেসব বিষয় বা রাশির মান পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়, তাই হলো চলক, যা ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। এখন আমরা উদাহরণ দিতে পারি, চলকের একটা উদাহরণ দিই। যেমন আমরা যদি কোনো দ্রব্যের দাম ধরি, যেমন আমি কিছুক্ষণ আগে দেখালাম, কোনো দ্রব্যের যদি আমরা দাম ধরি, আমরা কোনো দ্রব্যের যদি দাম ধরি, তাহলে আমরা সব সময় দ্রব্যের দাম ধরি কি, পি। এখানে পি একটা চলক। অথবা আমরা যদি বীজগণিতের জ্যামিতিকে আমরা প্রকাশ করতে যাই, যেমন আমরা সব সময় আমরা কি করি, অ্যালফাবেটের এক্স, ওয়াই এবং জেড এই তিনটি সংখ্যাকে আমরা বলি এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, সবসময় আমরা এভাবে বলি। অথবা আমরা যদি ইংরেজি বর্ণমালা এই অক্ষর বাদ দিই, আমরা গ্রিক শব্দ যদি আমরা গ্রিক চিহ্ন যদি চিন্তা করি, তাহলে আমরা পাই, সাইকে আবার পাই, তারপরে আবার হচ্ছে পিসি বা এটা হলো পাই, এটা হলো পাই। তারপরে এছাড়া আমাদের আরো বিভিন্ন আছে, মিউ আছে, ল্যামডা আছে, যেমন মিউ। এই চিহ্নগুলো হচ্ছে আমার কি, চলক। তাহলে আমরা কোনো ইংরেজি কোনো সংখ্যাকে বড় অক্ষর ধরতে পারি। তারপরে আমরা এই ধরনের গ্রিক চিহ্ন আমরা ব্যবহার করতে পারি, পাই, এটা হলো পাই, এটা হলো ফাই, মিউ, অথবা এই ফাইকে আবার কিন্তু পিসিও বলা হয়। আমরা অনেক আলোচনা করেছি চলক নিয়ে। আমরা এই পূর্বে আবার বলেছি চলক দুই প্রকার, একটা হলো স্বাধীন চলক, একটা হলো অধীন চলক। চলকের পরে আমরা আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি আলোচনা করছি, ঢাল কি, চলক কি। এখন আমরা আবার আলোচনা করব ধ্রুবক কি। দেখো ধ্রুবক বারবার বলে ধ্রুবকের
যদি আমরা ইংরেজি দেখি কনস্ট্যান্ট মানে ধ্রুবক মানে বাংলা হলো স্থির, বাড়াইবেও না কমবেও না। অর্থাৎ এই আমরা অর্থনৈতিক যে প্রকাশ বা জ্যামিতিক প্রকাশ, যখন মানের কোনো পরিবর্তন হবে না, মানের পরিবর্তন না হওয়াটা হচ্ছে মানের পরিবর্তন না হওয়াটাই হচ্ছে ধ্রুবক, যেটাকে আমরা কনস্ট্যান্ট বা স্থির বলি। এরপরে আরো একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে অর্থনৈতিক চলক। এতক্ষণ আমরা চলক নিয়ে আলোচনা করছি, ধ্রুবক নিয়ে আলোচনা করছি, ডাল নিয়ে আলোচনা করছি, চলকের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে অর্থনৈতিক চলক আমাদের ইকোনমিক্যাল ভ্যারিয়েবল গুলো কি? বা এখন দেখো, আমরা অর্থনীতিতে যেসব বিষয় বা ধারণার মান স্থান কাল ভেদে আমরা ধরব, যেসব বিষয় বা ধারণার মান আমরা স্থান কালে ধরব, এবং এই মানগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়। যেমন আমরা যদি যোগান উপযোগ ধরি, উপযোগ ইউটিলিটি, যোগান এস, চাহিদা ডি, তারপরে দাম পি ইত্যাদি, এই সমস্ত বিষয় এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক চলক। স্থান কাল পাত্রভেদে এগুলোর বা অবস্থাভেদে এগুলোর মান কি হয়? ভিন্ন ভিন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এখনো ফেসবুকে পেজে আসে আমাদের সাথে যোগদান করেছো, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ আলোচনা করছি ঢাল, চলক, ধ্রুবক এবং অর্থনৈতিক চলক কি। এখন আমরা অন্য আলোচনা চলে যাব। আমাদের একটা ছোট প্রশ্ন আছে যে এমআরটিএস কি? এমআরটিএস কি? আমাদের 1 নম্বর প্রশ্ন কিন্তু আসে অনেক সময়, এমআরটিএস কি? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। টেকনিক্যাল সাবস্টিটিউশন, এটা হলো আমাদের পুরো এই রেভলিউশন এমআরটিএস। এখন দেখো, এমআরটিএসটা হচ্ছে আমি যখন উৎপাদন করতে যাব, আমার সেখানে উৎপাদন উপকরণের সাথে প্রযুক্তি জ্ঞানের নির্ভরশীলতা আমার তো আছে, এবং প্রযুক্তি জ্ঞান আমার কি করতে হবে? কাজে লাগাতে হবে। কাজে লাগানোর পরে আমার কি হবে? উৎপাদন হবে। এখন দেখা যাচ্ছে যে এই উৎপাদনের উপকরণে যখন আমি নিয়োগ করব, উপাদান নিয়োগ করলে দুটি উপাদান, আমি যদি একটা উদাহরণ দিই, আমি শ্রম ধরলাম এবং মূলধন ধরলাম, তাহলে আমি শ্রম ধরলাম এবং মূলধন ধরলাম। তাহলে দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমি যদি শ্রমকে কি করি? শ্রমের 1 একক বাড়াইয়া দিই, তাহলে আমার কি করতে? আমি যদি শ্রম 1 একক 1 ইউনিট যদি আমি কি করি? বৃদ্ধি করি, তাহলে 1 ইউনিট বৃদ্ধি করার ফলে অন্যটি আবার আমাকে ছেড়ে দিতে হয়। যেমন তখন আমার মূলধনটাকে আবার ছেড়ে দিতে হয়। এই উৎপাদনের দুটি উপকরণের মধ্যে একটি উপাদানে 1 একক যখন আমি বাড়াবো উপাদান নিয়োগে, তখন অন্যটি উপাদান আমার কি করতে হয়? বাড়ানোর জন্য যে হারে ছেড়ে দিতে হয়, যে রেটে আমার ছেড়ে দিতে হবে, এই ছেড়ে দেওয়া ওই রেটটাকে বলা হয় মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। এটাকে বাংলাতে বলে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের যদি আশা করি পরীক্ষাতে আসে, আমাদের এমআরটিএসটা কি? এমআরটিএস হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। আর আমরা কি করব? যখন আমরা উৎপাদন করব, দেওয়া কারিগরি অবস্থায় মোট উৎপাদনে স্থির রাখার জন্য, যখন আমরা মোট উৎপাদন স্থির রাখার জন্য কি করব? দুইটা উপাদানের মধ্যে যে উপাদানের আমি 1 একক বাড়াবো, 1 একক বাড়ানোর ফলে অন্য উপাদানকে আমার কি করতে হয়? অন্য উপাদানকে আমাকে যে হারে ছেড়ে দিতে হয়, ওই হারটাই হচ্ছে আমার মার্জিনাল রেট অফ টেকনিক্যাল
সাবস্টিটিউশন, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আজকে কি কি আলোচনা করেছি আমি এখন আবার একটু বলি, আমরা একটু রিভিউ করে। আমরা আলোচনা করেছি সম উৎপাদন রেখা কি, উৎপাদন অপেক্ষক ও সম উৎপাদন রেখার মধ্যে পার্থক্য, ঢাল কি, এমআরটিএস কি, চলক, ধ্রুবক, অর্থনৈতিক চলক, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য নিয়ে, কারণ ওই সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যের মধ্যে আমাদের এই বিষয়গুলো আছে, এই জন্য আমরা একটু আগে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য নিয়ে। আমাদের যেগুলো আলোচনা হয়ে গেছে আমরা সেগুলো মুছে ফেলছি। তাহলে এখন আমরা একেবারে একটা পর্যায়ে আমরা এসে গেছি ইনশাআল্লাহ এই অধ্যায়ে। এখন আমরা সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, আবারও আমরা বলছি, যদি আমরা কি করি, দুটা উপাদানের সংমিশ্রণ আমরা করি, কিসের জন্য? উৎপাদনের জন্য। ওই সংমিশ্রণগুলোর যে বিভিন্ন সঞ্চার পথ এবং যার উপস্থিত বৃত্তাকার বিন্দুগুলোর উপকরণে যে সংমিশ্রণটা নির্দেশ করবে, ওই নির্দেশক সংমিশ্রণগুলো বা ওই সঞ্চার পথগুলোকে যখন আমরা কি করব, চিত্রের মাধ্যমে প্রকাশ করব। চিত্রের মাধ্যমে প্রকাশ করলে আমার যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটা হচ্ছে কি? সম উৎপাদন রেখা। আমরা সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু কথা বলি। আমরা এখানে একটা সম উৎপাদন রেখা আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমাদের সম উৎপাদন রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী হয়। বাম হতে ডান দিকে নিম্নগামী হয়। সব সময় আমাদের সম উৎপাদন রেখা কি হয়? বাম হতে ডান দিকে নিম্নগামী হয়। এই নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে প্রান্তিক কারিগরি পরিবর্তনের কারণে। এই নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে কি? প্রান্তিক কারিগরি পরিবর্তনের কারণে। যদি প্রান্তিক কারিগরি পরিবর্তন না হতো তাহলে সম উৎপাদন রেখা কখনো বাম হতে ডান দিকে নিম্নগামী হতো না। এবং প্রান্তিক কারিগরি পরিবর্তনের কারণে রেখার আকৃতি তার কিসের উপর ডিপেন্ড করে? তার ঢালের উপর নির্ভর করে। এবং ঢালের উপর নির্ভর করার কারণে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার যখন ক্রমহ্রাসমান হয় তখন সম উৎপাদন রেখার ঢাল হয় ঋণাত্মক। সম উৎপাদন রেখার ঢাল হয় ঋণাত্মক। এই জন্য সম উৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল অথবা ডান দিকে কখনো ঊর্ধ্বগামী হতে পারে না। আমরা এখন প্রমাণ করব, আমরা একটু ব্যঙ্গভাবে প্রমাণ করব। দেখি আমাদের যদি আমরা ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল এবং আমরা প্রমাণ করে দেখাবো যে আসলে কি হওয়া যায় কিনা। আমরা একটু দেখি আসলে হয় কিনা, ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল আসলে হয় কিনা আমরা একটু দেখি, প্রমাণ করে আমরা দেখি। আমরা যদি এখানে কয়েকটা ছোট ছোট চিত্র আঁকি, আমরা প্রথমে কয়েকটা চিত্র আঁকি। 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র আমরা আঁকি, তারপর আমরা মূল চিত্র আঁকি। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি প্রমাণ করতে পারি কিনা যে বাম হতে ডান দিকে নিম্নগামী হয় না, অথবা ভূমি অক্ষের সমান্তরাল হয়, লম্ব অক্ষের সমান্তরাল। আমরা একটু দেখি, চিত্রগুলো দেখি আসলে করা যায় কিনা। 1 নম্বর চিত্র আমরা দেখতেছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা বরাবরের মতো প্রত্যেকটা চিত্রে আমরা ভূমি অক্ষে ধরব শ্রম এবং লম্ব অক্ষে আমরা ধরব মূলধন। ওয়াই অক্ষে ধরবো আমরা মূলধন আর এক্স অক্ষে ধরবো আমরা শ্রম। ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন। মনে করো আমরা একটা উদাহরণ দিই, আমরা যদি এই L1 পরিমাণ আমাদের কি হয় শ্রম নিয়ে পড়ি, L1 পরিমাণ শ্রম নিয়ে পড়লে আমাদের K1 পরিমাণ উৎপাদন হয়। আবার
এটাকে আমরা দেখি চিত্রের মাধ্যমে। তারপরে আমরা যদি L2 পরিমাণ শ্রম নিয়োগ করি, তারপরে আমরা যদি কি করি, L2 পরিমাণ আমরা শ্রম নিয়োগ করি, তাহলে আমাদের ধরি আমরা K2 পরিমাণ, আমাদের L2 এবং K2 পরিমাণ যদি আমরা কি করি মূলধন নিয়োগ করি, তাহলে আমাদের দেখি কি পরিমাণ আমাদের উৎপাদন হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখলাম এটা আসলে অবাস্তব, এটা কখনো হয় না। হ্যাঁ, আমাদের এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর চিত্রে যে আমি ভূমি অক্ষে ধরলাম শ্রম, লম্ব অক্ষে ধরছি আমি মূলধন। তাহলে আমি যখন কি করছি, ও L1 পরিমাণ আমি উৎপাদন করতে গেছি, তখন আমি কি করছি, L1 পরিমাণ আমি শ্রম দিলাম, যোগ K1 পরিমাণ আমি মূলধন নিয়োগ করলাম, তাহলে আমার উৎপাদন পরিমাণ হলো L1। তাহলে আমার উৎপাদনের যে পরিমাণ হয়েছে এটা আমার মিলিত হয়েছে কি বিন্দুতে, এই বিন্দুতে। আবার OL2 পরিমাণ শ্রম নিলাম, যোগ আমি K2 পরিমাণ মূলধন নিয়োগ করলাম, এটার উৎপাদনের পরিমাণ, যে উৎপাদনের পরিমাণ হয়েছে ওটা B বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা A ও B বিন্দুকে আমরা যোগ করলে কোথায় পাওয়া যায়, কোথায় হয় যে কি রাখা হয়, IQ রাখা হয়। কিন্তু এটা অবাস্তবটা কখনো এভাবে হবে না। আমরা সবসময় জানি যে আমাদের কি হয়, বাম হতে ডান দিকে আমাদের নিম্নগামী হয়। সমুৎপাদন রেখা আমাদের কি হয়, বাম হতে ডান দিকে আমাদের নিম্নগামী। এটা অবাস্তব, এটা কখনো হবে না। আমি যদি এখানে পূর্ণ শ্রম এবং মূলধন নিয়োগ করি এবং আমি যদি বলি এটা আমাদের IQ রেখা হচ্ছে, এটা আসলে অবাস্তব, এটা হবে না। কারণ আমরা আগেই বলছি সমুৎপাদন রেখা কখনো ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে না, অথবা ডান দিকে কখনো ঊর্ধ্বগামী হতে পারে না। সবসময় কি হবে, বাম হতে ডান দিকে নিম্নগামী। আমরা আর একটা চিত্র আঁকি, আমরা প্রমাণ করি, আমরা বৈশিষ্ট্যগুলো আমরা প্রমাণ করি। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা দ্বিতীয় চিত্র অঙ্কন করব। দেখো একই অবস্থা, আমরা এখানেও কিন্তু আমরা লম্ব অক্ষে আমরা কি ধরবো, আমরা ভূমি অক্ষে ধরবো আমরা L, আর অর্থাৎ Y অক্ষ অর্থাৎ লম্ব অক্ষে ধরবো আমরা কি মূলধন ধরবো আমরা। তাহলে এখন যদি কোনো কারণে আমি কি করি, L1 পরিমাণ আমি কি করলাম, শ্রম নিয়োগ করলাম, তাহলে আমার উৎপাদনের পরিমাণ কতটুকু হয় আমি একটু দেখি। আমার উৎপাদনের পরিমাণ এই পরিমাণ হয়। আবার OL2 পরিমাণ যদি আমি শ্রম নিয়োগ করি এবং আমি যদি সাথে সাথে মূলধন নিয়োগ করি, তাহলে আমার উৎপাদনের পরিমাণ কিরকম হয়। এখন আমার একই আমি মূলধন ধরছি, মূলধন আমি কে ধরছি, তাহলে আমার সমান্তরাল হবে কিনা, ভূমি অক্ষের সমান্তরাল কখনো হয় না। আমরা জাস্ট বৈশিষ্ট্যের বিষয়গুলো আমরা প্রমাণ করতে চাচ্ছি। তাহলে এখন আমি যদি এটাকে A ধরি, এটাকে যদি B ধরি এবং এই রেখাটাকে যদি আমি IQ ধরি, এটাও বাস্তব, এটা কখনো হবে না। তার কারণ সমুৎপাদন রেখা কখনো ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে না। সমুৎপাদন রেখা কখনো বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হতে পারে না, তাহলে এটাও অবাস্তব। শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় চিত্র আঁকবো, সেটাও আমাদের একটা হাস্যকর একটা চিত্র। এটা আমাদের কখনো ডান দিকে কখনো ঊর্ধ্বগামিত হতে পারে নাই। আমরা তৃতীয় চিত্র যদি চিন্তা করি, মনে করো আমাদের এখানে
এই বিন্দুর চেয়ে আমাদের বি বিন্দু পছন্দ নেই। আমাদের দ্বিতীয় চিত্রে কি এ বিন্দুর চেয়ে উৎপাদনের বা উপকরণের যদি আমরা এ বিন্দুর চেয়ে বি বিন্দু পছন্দ নিই, কিন্তু এরকম কখন হতে পারে। আমরা আরেকটা চিত্র আমরা তৃতীয় চিত্রে আমরা দেখব। একইভাবে আমরা আবার এখানে ভূমিয়ককে আমরা শ্রম ধরছি এবং লম্বকে আমরা কি ধরছি, লম্বকে আমরা আমার শ্রম একই লেভেলে আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এটাকে এ বিন্দু ধরি, এটাকে যদি বি বিন্দু, এটাকে যদি আমরা আইকিউ রেখা ধরি, আসলে কি কখনো হবে? এটা আসলে কি আইকিউ রেখা হয়? এটা কি সমোৎপাদন রেখা হয়? হয় না। তাহলে আমরা ঘুরে ফিরে আবারও আমরা দেখি, আমি যদি এখন উৎপাদনের পছন্দের কথা চিন্তা করি আমার দ্বিতীয় চিত্রের মধ্যে, তাহলে আমি এই বিন্দুর চেয়ে আমি বি বিন্দুকে উৎপাদনের উপকরণের জন্য অধিক পছন্দনীয় আমি ধরব, অধিক পছন্দনীয় ধরব। তোমরা এক্সাম খাতায় এভাবে বৈশিষ্ট্য আসলে যখন আমাদের নাম্বার মার্কিং করা থাকবে 5, 6, 7, তোমরা তখন এইভাবে একটু ব্যাখ্যা দিবে, একেবারে সহজ। আমরা কি করব, প্রথমে আমরা সঠিকটা লিখব, ব্যাখ্যা দিব। তার কারণ হচ্ছে আমার বাম হাতে ডান দিকে নিম্নগামী হয় কেন? প্রান্তিক কারিগরি পরিবর্তনের কারণে আমার সমোৎপাদন রেখার ঢালটা কি হয়, সবসময় ঋণাত্মক হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আসলে কি হয়, এটা কি ভূমি অক্ষের সমান্তরাল হয়? হয় না। ভূমি অক্ষের সমান্তরাল হয় না। কখনো কি বাম হাতে ডান দিকে ঊর্ধ্বগামী হয় না। তিনটাই আমাদের ভুল, আমরা প্রমাণ করতে পারিনি। আমরা এখন ঘুরে ফিরে আমরা সরাসরি এখন আমরা একটা সমোৎপাদন রেখা আমরা আঁকবো ইনশাআল্লাহ। আমাদের 4 নম্বর চিত্র, চতুর্থ চিত্র, এখন আমরা সঠিক চিত্রটাই আমরা আঁকবো। আমাদের এই ভূমি অক্ষে আমরা কি ধরলাম, শ্রম ধরলাম, লম্ব অক্ষে আমরা কি ধরলাম, মূলধন ধরলাম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের একই কথা, ভূমি অক্ষে আমরা ও এক্স অক্ষে আমরা শ্রম এবং ও ওয়াই অক্ষে আমরা কি ধরলাম, মূলধন ধরলাম। এখন সহজ হিসাব, আমি যদি ও এর 1 পরিমাণ যদি আমি কি করি, শ্রম নিয়োগ করি, এবং আমি যদি ওকে 1 পরিমাণ আমি কি করি, মূলধন নিয়োগ করি, তাহলে আমার উৎপাদনের পরিমাণটা কতটুকু হয় আমরা একটু দেখি। আচ্ছা, আমরা প্রথম এককে কি করছি, ও এর 1 পরিমাণ আমি শ্রম নিলাম, আর ওকে 1 পরিমাণ আমি কি করলাম, মূলধন নিলাম। তাহলে আমার এখানে ধরি একটা পরবর্তীতে আমাদের এখানে এটা এই বিন্দুতে আমাদের কি হয়েছে, সংযোগ হয়েছে, আমাদের এই পরিমাণ উৎপাদন হয়েছে। পরবর্তীতে আমি যদি চিন্তা করি যে ওকে 2 পরিমাণ আমি কি নিলাম, ওকে 2 পরিমাণ আমি মূলধন নিলাম, আর ওএল 2 পরিমাণ আমি কি করলাম, শ্রম নিলাম। তাহলে আমি দেখি আমার উৎপাদনের পরিমাণটা দুইটার মিলে কোন জায়গায় যায়। সরি শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটু ভুল হয়ে গেছে। আমাদের এটা হবে OK2, এটা হবে K1 L2 L1।
তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা প্রথমে কি করছি, ও L1 পরিমাণ এবং ওকে পরিমাণ আমরা শ্রম নিচ্ছি, মূলধন নিচ্ছি, যেটা আমাদের মিলিত হয়েছে আমাদের কি বিন্দুতে, যেটা আমাদের মিলিত হয়েছে এ বিন্দু। এবং পরবর্তীতে আমরা কি করছি, K2 পরবর্তীতে আমরা কি করছি, আমরা OL1 OK1 OL2 OK2 OL2 আমরা প্রথমে OK1 পরিমাণ মূলধন নিয়েছি এবং শ্রম নিয়েছি OL1 পরিমাণ। পরবর্তীতে আমরা কি করছি, OK2 আমরা কি করছি, মূলধন কমিয়ে আমরা শ্রম বাড়াইছি, শ্রম আমরা বৃদ্ধি করে কি করছি, OL2 পরিমাণ করছি। তাহলে এখন আমাদের একটা যদি এই বিন্দুতে মিলিত, একটা যদি এই বিন্দুতে হয়, তাহলে এখন আমরা একটা শ্রম উৎপাদন রেখা আমরা অঙ্কন করতে পারি শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের আইপি রেখা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ নম্বর চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথমে আমি মূলধনের পরিমাণ কম নিলাম, বেশি নিলাম, OK1 পরিমাণ নিলাম, আর শ্রম নিলাম অল্প OKL পরিমাণ, যেটা আমার কোথায় হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। পরবর্তীতে আমি OK2 পরিমাণ আমি কি করছি, OK1 থেকে কমিয়ে মূলধন আমি OK2 পরিমাণ নিলাম এবং শ্রম বৃদ্ধি করলাম OL2 পরিমাণ। তো আমার এই দুটি উৎপাদনের উপকরণের সংমিশ্রণ আমার একটা এই বিন্দুতে মিলিত হয়েছে, একটা বি বিন্দুতে হয়েছে। এখন এই মিলিত সঞ্চারপথ বা মিলিত বিন্দুগুলোকে আমি যে রেখার সাহায্যে প্রকাশ করছি, ওই রেখাটা হচ্ছে কি আমার আইকিউ রেখা, যেটাকে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট বাম হতে ডান দিকে নিম্নগামী। তাহলে আমি এখন প্রমাণ করতে পারছি আমার সমুৎপাদন রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী। বাকিগুলো বোকাস, কখনো বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হতে পারে না, কখনো ভূমি অক্ষ সমান্তরাল হতে পারে না, কখনো লম্ব অক্ষেরও সমান্তরাল হতে পারে না। তাহলে আমি উদ্র করলাম সমুৎপাদন রেখা সবসময় কি হবে, বাম হতে ডান দিকে নিম্নগামী। আমরা প্রথম বৈশিষ্ট্যের প্রমাণটা আমরা করতে পেরেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমুৎপাদন রেখা নিচের মানচিত্র অপেক্ষায়, সমুৎপাদন মানচিত্রের নিচের উৎপাদন রেখার চেয়ে উপরের উৎপাদনের রেখা বেশি পরিমাণে নির্দেশ করে। সমুৎপাদন আমরা এই পয়েন্টটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। সমুৎপাদন মানচিত্র আমরা ইতিপূর্বে আমরা নিরপেক্ষ মানচিত্র নিয়ে আমরা কথা বলেছি। যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সমুৎপাদন মানচিত্র আমরা এঁকেছি, মনে করো সুন্দর হয়নি মনে হয়। আমাদের প্রথমটা হচ্ছে IQ1, দ্বিতীয় হচ্ছে IQ2, তৃতীয়টা হচ্ছে IQ3। এখন আমরা যদি এখানে মনে করি A বিন্দু, B বিন্দু এবং C বিন্দু, তাহলে আমরা প্রথম সমুৎপাদন রেখার চেয়ে আমরা দ্বিতীয় সমুৎপাদন রেখাটা কি করবো, বেশি আমরা পছন্দ করব। সেক্ষেত্রে হবে A বিন্দু চেয়ে B বিন্দুটা যখন আমরা কি করব, বেশি পছন্দ করব, এবং তখন আমরা বোঝা যাচ্ছে যে A বিন্দু চেয়ে B বিন্দুতে বেশি উৎপাদন হয়েছে, A বিন্দু চেয়ে B বিন্দুতে বেশি, অর্থাৎ প্রথম সমুৎপাদন রেখা A বিন্দু চেয়ে B বিন্দুতে বেশি উৎপাদন হয়েছে। আবার আমরা যখন দ্বিতীয় সমুৎপাদন রেখা আমরা চিন্তা করব, সেখানে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় সমুৎপাদন রেখা অর্থাৎ IQ2 থেকে IQ3 তে, অর্থাৎ B বিন্দুর চেয়ে C বিন্দুতে বেশি কি হয়েছে, উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে।
উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হবে। তাহলে আমরা তখন বলতে পারবো যে সম উৎপাদন মানচিত্রে নিচের সম উৎপাদন রেখাচ্ছে উপরের সম উৎপাদন রেখা বেশি উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে IPU 1 is greater than IPU 2 is greater than IPU 3। এটা বড়, এটা বড়। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের কি কি আলোচনা হয়েছে আমরা একটু ব্যাকে যাব। আজকে আমরা আলোচনা করেছি সম উৎপাদন রেখা কি, সম উৎপাদন রেখা ও উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য। তারপরে আমরা আরো আলোচনা করেছি অপেক্ষক, উৎপাদন অপেক্ষক কি, এটা আমরা পূর্ণ আলোচনা করেছি। চলক কি, ঢাল কি, চলকের প্রকারভেদ, তারপরে MRTS কি, তারপরে আমরা আলোচনা করেছি যে চলক, অর্থনৈতিক চলক কি। এরপরে আমরা আলোচনা করেছি সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য নিয়ে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে যদি ইনশাল্লাহ তোমরা দোয়া করবা, বেঁচে থাকি, যাতে সুস্থভাবে বেঁচে থাকি, তোমাদের সাথে দেখো সম উৎপাদন রেখার আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে, আমরা চিত্রসহ বলবো, এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সহ আরও কয়েকটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা আশা করব মহান রব্বুল আলামিন আমাদের সকল শিক্ষককে এবং আমাদের প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীকে, আমাদের সকল ছাত্রছাত্রীকে সুস্থ রাখবে। তোমরাও সুস্থতা থাকার জন্য আমাদের এই ক্রান্তি লগ্নে যে যে বিষয়গুলো অনুসরণ করা প্রয়োজন আশা করি তোমরা অনুসরণ করবে। কোনো বাসা থেকে কম বের হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং যেখানে জনসমাগম বেশি সেখানে আমরা যাব না। এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলব এবং মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সবসময় প্রার্থনা করব, মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব আমাদের সকল সহকর্মী, আমাদের সকল স্যার এবং আমাদের সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যাতে ভালো থাকে। তোমরাও আমাদের সকল স্যারদের জন্য দোয়া করবা, আমাদের ব্যবস্থাপনা পরিবারের ব্যবস্থাপনা বিভাগের সকল স্যারদের জন্য দোয়া করবা। পরিশেষে আজকে আমি বিদায় নিচ্ছি, তোমাদের সকলের দীর্ঘায়ু এবং সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।